আজ মহালয়ার আগের দিন মা দুর্গাকে অঙ্গরাগ করে নেব, তার সাথে হনু দাদাকেও। তোমরা অনেকেই আমাকে বহুবার কমেন্টে জানতে চেয়েছো যে আমি ঠাকুর কিভাবে পরিষ্কার করি, আমার ঠাকুরটা এত ঝকঝক করে কি করে। তো যাদেরই বাড়িতে পিতল বা অষ্টধাতুর ঠাকুর আছে তারা এই প্রসেসে ঠাকুরকে খুব সুন্দর করে পরিষ্কার করতে পারো। দুটো জিনিস লাগে, একটা হচ্ছে ব্রজের মাটি বা অভিঅঙ্গ পাউডার, আর একটা হচ্ছে পলিশ ক্রিম। দুটোই আমি যার কাছ থেকে পুজোর সমস্ত জিনিস কিনি, মৌসুমি সাহা, ওর কাছ থেকেই নেওয়া। অভিঅঙ্গ পাউডারটা সপ্তাহে একদিন করে আমি প্রত্যেকটি ঠাকুরকে যখন স্নান করাই তখন ইউজ করি, আর পলিশ ক্রিমটা যখন আমি নতুন করে ঠাকুরদের অঙ্গরাগ করি, সাধারণত বছরে সেটা একবার, তখন আমি এটা ইউজ করি। তো প্রথমেই পলিশ ক্রিমটা ভালো করে ঠাকুরের গায়ে মাখিয়ে, পলিশ ক্রিমটা একদমই হার্শ না, হাতে কোনো রকম এফেক্ট করে না, তো কারণ আমি হাত দিয়েই করি, তাই ঠাকুরের নরম স্কিনের জন্য এটা অবশ্যই একেবারে সেফ হবে। তো ভালো করে মাখিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে। তারপর জল দিয়ে ধুয়ে নিয়ে এই অভিঅঙ্গ পাউডার বা ব্রজের মাটি দিয়ে ভালো করে রগড়ে, যেমন চন্দনের গুঁড়ো দিয়ে আমরা ঠাকুরকে স্নান করাই ঠিক ওইভাবে স্নান করিয়ে নিলে একদম নতুনের মতন হয়ে যাবে তোমাদের ঠাকুর। আর এই অভিঅঙ্গ পাউডার বা ব্রজের মাটির গন্ধটাও এত সুন্দর না যে আমি কি বলবো। যাই হোক, ঠাকুরকে পরিষ্কার করে এখন আমি মায়ের অঙ্গরাগ করে নিচ্ছি। আর আজকে আর বেশি ব্লগ করিনি, জাস্ট মায়ের অঙ্গরাগ করছি সেটাই দেখালাম। মায়ের অঙ্গরাগের পরের লুকস কীরকম হলো সেটা আমি তোমাদেরকে কাল সকালবেলায় দেখাবো। আজকে তাড়াতাড়ি করে এবার শুয়ে পড়তে হবে। সুপ্রভাত বন্ধুরা, বাজে ভোর 4টে। সারা রাত্রির আনন্দের চোটে ঘুমোতে পারিনি, জন্য ভোর রাত্রিবেলায় খুব খিদে পাওয়াতে সুইগিতে অর্ডার করে দিয়েছিলাম কর্ন চিজ পিৎজা, তার সাথে গার্লিক ব্রেড শর্টস আর ডিপ। তো সেইগুলো নিয়ে ভোর 4টের সময় মহালয়ার দিনে মহিষাসুরমর্দিনী তো শুনতেই হবে, ছোটোবেলার নস্টালজিয়া। কিন্তু আজ সেই রেডিও নেই আর টিভিতে সেই দূরদর্শনও নেই। সেই অভাবটা পূরণ করছে আমাদের আধুনিক কালের ইউটিউব। ল্যাপটপে মহিষাসুরমর্দিনী চালিয়ে দিয়ে বাইরের আকাশটাকে একটু ক্যাপচার করে নিলাম। মহালয়ার দিনের আকাশ কিন্তু অন্যান্য দিনের আকাশের চেয়ে একদম আলাদা। প্রকৃতিও যেন মায়ের আগমনে সেজে উঠেছে, আমার তো এরকমই মনে হয়। আর এদিকে ছোটবেলার অনেক স্মৃতি মনের মণিকোঠায় ভিড় করে আসছে একের পর এক। ভোরবেলা দাদুর রেডিওতে মহালয়ার মহিষাসুরমর্দিনী চালিয়ে দেওয়া, তারপরে টিভিতে টেলিকাস্ট দেখা, আর সব শেষে ভোর 6টার সময়তে দাদু পুরো বাগান ঝাঁট দিয়ে সমস্ত শুকনো পাতা ডাল দিয়ে ধোঁয়া জ্বালিয়ে দিত। আর সেই ধোঁয়ার চারপাশে ধোঁয়াবতীর ধোঁয়া খেতে হবে, এবং সেই ধোঁয়ার চারপাশে ঘোরার পরেতে নিম পাতা আর হলুদ দিয়ে সর্ষের তেল মেখে যথারীতি স্নানে যেতে হবে। এই ছিল আমাদের মহালয়ার ভোরের রুটিন। এখন আধুনিকতার জেরে বাঙালির ঘরে রেডিওর জায়গায় টিভি, টিভির জায়গায় স্মার্ট টিভি, স্মার্টফোন, ল্যাপটপ, অনেক কিছু এসে গেছে। যেটা অপরিবর্তিত থেকে গেছে সেটা হলো মহালয়ার ভোরে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের গলায় মহিষাসুরমর্দিনী স্তোত্রপাঠ আর বাঙালির নস্টালজিয়া। আশা করি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে আধুনিকতার জেরে বাঙালির ঘরে অন্য যা কিছুর যত পরিবর্তন হোক না কেন, বাঙালির হৃদয়ে আর মহালয়ার সকালে বাঙালি বাড়িতে মহিষাসুরমর্দিনীর এই চিরাচরিত স্তোত্রপাঠ যেন প্রতি বছর এইভাবেই ফিরে ফিরে আসে। শুভ মহালয়া সবাইকে। আজকে একদম সেই ভোরবেলা 4টের সময় উঠেছি, উঠে এখন পুরো ঘরদোর একদম ডাস্টিং করে ক্লিয়ার করে আমি অভিজিৎ দুজনে মিলে, কারণ আমাদের এই বিষয়গুলো না শনি রবিবার ছাড়া হয় না। যেদিন অভিজিতের ছুটি থাকে সেদিন দুজনে মিলে একসাথে করি, আর সেগুলো সব করে বলবে যে দেবীপক্ষ শুরু হয়ে গেছে। এখন আমরা এর আগেও করেছি, প্রত্যেক সপ্তাহতেই তো মিনিমাম করতে হয়। আর ব্যাঙ্গালোরে না প্রচণ্ড ধুলোর প্রবলেম আছে, অবশ্য ধুলোর প্রবলেম এখন সব জায়গাতে, সেই জন্য মানে এটা কিন্তু এভরিডেরই ওয়ার্ক। তো আমরা সপ্তাহের মধ্যে করি, তাহলে সুবিধা হয়। তো সেগুলো করে এখন 10টা বাজে, কারণ আজকে লিটারেলি অনেক কিছু ছিল। এখনও আমাদের একটা বেডে চাদর পাতা হয়ে গেছে, আরেকটা বেডে চাদরটা পাতা বাকি আছে। তার পুজোটা সেরে নিই, তারপরে সেগুলো করবো। রান্নাবাড়িরও বিষয় আছে। তো এখন রীতিমতো চলে এসেছি পুজোর করতে। তাহলে চলো পুজোটা করি, দেন তোমাদের সামনে ফিরে আসি। আর মা দুর্গা এবং আমার হনু দাদার অঙ্গরাগও করেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। কাল রাত্রি করছিলাম, তখন ভিডিও করেছি, সেটা তো দেখতেই পেয়েছো অলরেডি। তো এখন অঙ্গরাগ করার পর কিরকম কি লাগছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। চলো আগে ঝটপট জোগাড়টা করে। অনেকের ক্ষেত্রেই শুনেছি যে এখন নাকি বড় হয়ে যাওয়ার পরে তাদের সেই পুজো আসার উত্তেজনা আর আগের মতন অনুভূত হয় না।
কিন্তু ভগবানের দয়ায় আমার সেই মন কিন্তু এখনও একই রকম থেকে গেছে। ছোটোবেলায় যতটা উত্তেজনা মনে মনে ফিল করতাম মা আসছেন বলে, আজও আমি ঠিক ততটাই উত্তেজনা মনে মনে ফিল করি। আর সারাটা বছর ধরে অপেক্ষা করি কখন আসবে দুর্গাপুজো। আমার কাছে এই দুর্গাপুজো সারা বছরের সমস্ত ক্লান্তিকে নিরাময় করার একটা পর্ব, যে পর্বটা না থাকলে আমি হয়তো জীবনে রিফ্রেশ ফিল করতে পারতাম না। যতই ঘুরতে যাওয়া থাকুক, যতই জীবনে অন্যান্য পুজো পার্বণের আনন্দ থাকুক, দুর্গাপুজোর আনন্দ আমার মনের মণিকোঠায় একেবারে আলাদা জায়গা আছে। আর এখন যখন থেকে আমার মা নিজের বাড়িতে এসেছে তখন থেকে তো সেই আনন্দই আলাদা, সেটা আর কিরম মানে নতুন করে কিছু বলার নেই। আর দেখো মাকে সাজিয়ে নিয়েছি, গপুকে সাজিয়ে নিয়েছি, আর নিজের গাছের জবা ফুল দিয়ে মাকে আজকে প্রথম দিনে আরাধনা করতে পারছি। মানে নিজের গাছের ফুল যখন ঠাকুরকে দেওয়া হয় না, তখন সেই আনন্দ, সেই অনুভূতি একেবারে আলাদা হয়। আর আমার হনু দাদাকে দেখেছো অঙ্গরাগ করার পর কি অদ্ভুত সুন্দর লাগছে। তোমরা অবশ্যই জানিও যে আমার মা দুর্গা আর হনু দাদার অঙ্গরাগ তোমাদের কেমন লাগলো। এই যে আমার পুজো এই জাস্ট কমপ্লিট হলো। এবার রান্না করতে যাব। আজকে বেশ কয়েকটা রান্না করার আছে, রেসিপি বানানোর আছে। এই চুড়িদারটা এবার চেঞ্জ করে দেন চলো এবার রান্নাঘরে যাওয়া যাক। চেঞ্জ করে রেডি হয়ে চলে এসেছি। এবার এখন পালক পনির বানানো হবে আজকে। আর আমার লইটে মাছ অভিজিৎ খায় না, তো লইটে মাছ বানাবো। এই যে পালং শাকটা আমি এখানে সিদ্ধ করে নিয়েছি, মানে সিদ্ধ মানে প্রচণ্ড নয়, ব্লাঞ্চ করে নেওয়া। এখন পালক পনিরের গ্রেভির জন্য ব্লাঞ্চ করে নেওয়া পালং শাকটাকে পেস্ট করে নেবো। এই সিদ্ধ করা পালং শাকের মধ্যে আমি নিয়ে নিয়েছি কয়েক টুকরো কাঁচা লঙ্কা, কিছুটা আদা আর কয়েক কোয়া রসুন। এবার সবগুলোকে একসঙ্গে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। আগে যতবারই পালক পনির বানিয়েছি না, সেটা বেশ একটা সুন্দর রিচ মানে রেসিপি ছিল। কিন্তু আজকে এখন তো বলেইছি তোমাদের যে আমরা একটু হেলথের দিকে বেশি নজর দিয়েছি, সেই কারণে আজকের পালক পনির কিন্তু আমি একেবারেই সিম্পল ওয়েতে করব আর সামান্য তেল মশলাই করব। তো আমি না ইদানিংকালে রিফাইন্ড অয়েলটা চেষ্টা করছি যতটা কম ইউজ করা যায় ততটা। তাই আজকের পালক পনিরটা আমি ঘিতেই করব বলে ভেবেছি। সামান্য ঘি, দেখতেই পাচ্ছ এইটুকুনি ঘিতেই পুরো রান্নাটা হবে। আর বাটারেও করা যেত, কিন্তু বাটারও ততটা হেলদি না, ঘি মডারেট হেলদি বলা চলে, তো এই জন্য ঘিতে করছি। মানে বাটারের তুলনায় ঘিটা বেটার বলে ঘিতে করছি। অনেকেই পালক পনিরে না পনিরগুলো র দিয়ে দিতে পারেন বা দেন, আমরা ওরকমভাবে খেতে পারি না বলে আমি পনিরটাকে প্রথমে একটু ঘিতে ভেজে নিলাম। তারপরেতে আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজে হালকা ব্রাউন কালার এলে আমরা পালং শাকের পেস্টটা অ্যাড করে দেবো। তারপরে একে একে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সবই খুব সামান্য পরিমাণে দিয়ে ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে। মোটামুটি ভালোভাবে কষানো হয়ে গেলে অ্যাড করে দিয়েছি ফেটিয়ে রাখা টক দই দেওয়ার পর খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতন জল দিয়ে গ্রেভিটা ফুটতে দেবো। ওপর থেকে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে চিনি, কারণ আমরা না খুব নোনতা তরকারি একেবারেই খেতে পারি না। পালক পনিরের গ্রেভিটা ততক্ষণে ফুটতে থাকুক, আমি এদিকে আমার জন্য লইটা মাছটা বানিয়ে নিই। আমার বাড়িতে লইটা মাছের প্রায় 2-3 রকমের রেসিপি হতো। আর এইদিকে পালক পনিরের গ্রেভিটা ভালো মতন ফুটে গিয়েছে। এবার আমি ওর মধ্যে ভেজে রাখা পনিরগুলোকে অ্যাড করে দিচ্ছি। পনির সহ গ্রেভিটাকে 5 থেকে 10 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়ে উপর থেকে একটুখানি বাটার অ্যাড করে নামিয়ে নেব। যেটা তোমাদের বলছিলাম, দিদি তো প্রায় 2 থেকে 3 রকমের লইটা মাছের রেসিপি বাড়িতে বানাতো। তার মধ্যে সবচেয়ে যেটা পছন্দ ছিল সেটা না লইটা মাছের এই সেম গ্রেভিটাই বানাতো, কিন্তু লইটা মাছগুলোকে না একদম ঝুড়ো করতো না, লইটাগুলোকে একদম আস্ত রেখে দিত। আর সেটা খেতে এত ভালো হতো যে আমি বলে বোঝাতে পারবো না। আজও সেই স্বাদ আমি ভুলিনি। আমার মাও ওইভাবে লইটা মাছের আস্ত একটা গ্রেভি বানায়, রসা বলা চলে সেটা। কিন্তু আমি কিছুতেই পারি না। মা অনেকবার বলেও দিয়েছিল, কিন্তু আমি বানাতে পারি না। আমি এই ঝুড়োটা যেহেতু পছন্দ করি না, তাই ঝুড়ো আর ওই আস্ত যে গ্রেভিটা বানাই তার মাঝামাঝি একটা সেমি টাইপের বানাই। আর এটা খেতে আমার খুব ভালো লাগে। যেরকম বলেছিলাম পনিরের মধ্যে সামান্য একটু বাটার দিয়ে দেখো পনিরটা নামিয়ে নিচ্ছি। আর তোমরা কারা কারা ওই আস্ত লইটা মাছের রেসিপিটা জানো তারা অবশ্যই আমাকে একটু কমেন্ট বক্সে রেসিপিটা বলে দিও, একবার ট্রাই করে দেখবো, না হলে না এই রেসিপিগুলো হারিয়েই যাবে। দেখো আমার লইটা মাছটা ঝুড়ো হয়ে গেছে, কিন্তু এটাকে একেবারে সেই শুকনো ঝুড়ো বানাবো না, এই অবস্থাতেই নামিয়ে নেবো। তো এই যে লাঞ্চের প্রিপারেশন হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে লাঞ্চে কী কী আছে। এখন আমি
লাঞ্চটা সার্ভ করে দিচ্ছি। এই যে আজকে আমাদের দুপুরের লাঞ্চে দেখো ভাত, পেঁয়াজ দিয়ে উচ্ছে ভাজা, বেগুন ভাজা, লইটে মাছের ঝুড়ো, তার সাথে হচ্ছে উচ্ছে দিয়ে ডাল, পালক পনির, আমের চাটনি আর দই। এদিকেও সেম, শুধু অভিজিতের পাতে হচ্ছে লইটা মাছটা নেই, কারণ ও লইট্টা মাছ খায় না। এবার আমরা আমাদের মহালয়ার দিনের স্পেশাল লাঞ্চটা একটু উপভোগ করি। আর আজকে ব্লগটাকে আমি এখানেই শেষ করছি। যদি আমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো। খুব ভালো লেগে থাকলে বন্ধুবান্ধব রিলেটিভসদের সাথে শেয়ার করতে ভুলো না। আর অবশ্যই আমাকে কমেন্ট বক্সে তোমাদের মতামত জানিও যে আমাদের ব্লগগুলো তোমাদের কেমন লাগছে। নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, তাহলে আমাদের আপকামিং সমস্ত ভিডিও নোটিফিকেশনস তোমরা পেয়ে যাবে। যদি আমাদের ব্লগটা তোমরা ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও। আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, সবার আগে নিজেরা ভালো থেকো, তাহলেই সবাইকে ভালো রাখা সম্ভব হবে। আজ তাহলে আসি, দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন আরও একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।